জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। তীব্র শয্যা সংকটে ডেঙ্গু রোগী, বেড না পাওয়ার শর্তেও ভর্তি হচ্ছেন অনেকে। ডলারের দাম 50 পয়সা বেড়ে আবারও কমলো টাকার মান। খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ ঘোষণা, সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া। বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, এখনো নিখোঁজ অনেক জেলে। ইউক্রেনের শান্তি ফিরিয়ে আনতে সৌদি আরবে আলোচনায় বসবেন বিশ্ব নেতারা। 2023 আইসিসি ছেলেদের ক্রিকেট বিশ্বকাপে জিতবে বাংলাদেশ, বলছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। এবার জায়েদ খানকে লাগাম টানতে বললেন মেহের আফরোজ শাওন। এবার বিস্তারিত। ডেঙ্গু রোগীদের প্রচন্ড চাপ বাড়ার কারণে শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রোগীদের নিয়ে ছুটছেন স্বজনেরা। সারা দেশের চিত্র বলে দিচ্ছে ডেঙ্গুর প্রকোপ কেবল বাড়ছে। বিশেষজ্ঞদের পরামর্শ, ডেঙ্গু মোকাবেলায় ভয় না পেয়ে সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে হবে। খাদিজা নিপার প্রতিবেদন, ছবি তুলেছেন রিয়েদুর রহমান পিঞ্জু। রাজধানী ঢাকায় সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ডেঙ্গু রোগীর কোনো শয্যা খালি নেই। চাপ বাড়ার কারণে দেখা দিয়েছে শয্যা সংকট। সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন শত শত ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। রোগীদের প্রচণ্ড চাপ বাড়ার কারণে শয্যা সংকটে অনেকেই চিকিৎসা নিতে এসে ফেরত যাচ্ছেন। শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রোগীদের নিয়ে ছুটছেন স্বজনেরা। মুগদা হাসপাতাল ঘুরে দেখা যায় ডেঙ্গু আক্রান্ত অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শুধু হাসপাতালের মেঝেই নয়, হাসপাতালের বারান্দা, বাথরুম সংলগ্ন জায়গাও এখন রোগীতে ঠাসা। হাসপাতালে একাধিক রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, চিকিৎসা নিতে এসে বিভিন্নভাবে ভোগান্তিতে পড়ছেন তারা। বিশেষ করে টিকিট কাটা, রক্ত জমা দেওয়া, টেস্টের ডেলিভারি রিপোর্ট পাওয়া, ডাক্তার দেখানো এবং ওষুধ সংগ্রহ করতে লম্বা লাইনে দাঁড়ানো সহ প্রতি পদে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে মুগদা হাসপাতালে ভর্তি হয়েছেন রিয়াজ হোসেন। তিনি সংবাদ প্রকাশকে বলেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ার প্রথম দিকে 3,25,000 প্লাটিলেট ছিল, এখন তা 50,000 নামছে, তাই হাসপাতালে এসেছি। তবে সারা দেশের হাসপাতালগুলোর চিত্র বলে দিচ্ছে ডেঙ্গুর প্রকোপ কেবল বাড়ছে। বিশেষজ্ঞদের পরামর্শ, ডেঙ্গু মোকাবেলায় ভয় না পেয়ে সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে হবে এবং সচেতন থাকতে হবে। জ্বর আসলেই সঙ্গে সঙ্গে আমরা করবো কি, জ্বরটা মাপবো, জ্বরের প্যাটার্নটা নোট করব এবং আমরা ডাক্তারের কাছে যখন হিস্ট্রিটা দিব, আমরা যেন সঠিকভাবে বলতে পারি যে এত তারিখে এই কটার সময় এত জ্বর এসছে। জ্বর হলে আমাদের বাসায় কিছু ব্যবস্থা করা যাবে, শুধু ওষুধ ডিপেন্ডেন্ট হলে হবে না। আমরা সবাই জানি স্পঞ্জিং, সবাই কিন্তু জানি, আমরা এখন করিও। জ্বর হলে বাসায় আমরা স্পঞ্জিং করি। স্পঞ্জিংয়ের ক্ষেত্রে একটা কথা আমাকে একটু বলা প্রয়োজন মনে করছি, এই জন্যে আমি অনেক জায়গায় ভুল পাচ্ছি। সেটা কি, স্পঞ্জিং করি আমরা ঠান্ডা পানি দিই, কিংবা মাথায় আমরা ঠান্ডা পানি দিই। ছোটোবেলা দেখেছি মাথায় আইস ব্যাগ দিতে দেখেছি, ঠান্ডা পানি মাথায় টিপ টিপ করে উপরে হাঁড়ি দিয়ে করতে দেখেছি। তো এইগুলো সলিউশন না। জ্বর আমরা যে স্পঞ্জিং করবো সেটা অবশ্যই 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 কুসুম গরম পানি দিয়ে করতে হবে, ঠান্ডা পানি না, কুসুম গরম পানি দিয়ে। কুসুম গরম পানির ভেতরে টাওয়েলটা ভিজাবো, ভিজে নিংড়াবো, নিংড়িয়ে কাপড় খুলে দিয়ে পুরো স্প্রেড করে দেবো। নো রাবিং, যে কোনো ঘষলে কিন্তু তাপমাত্রা বাড়ে, জাস্ট বিছিয়ে দেবো। তা দেখা যাবে একটু পরেই এটা শুকিয়ে গেছে, শরীর থেকে তাপটাকে নিয়ে লেটেন্ট ভেপোরাইজেশন, এটা বাষ্প হয়ে যাবে, কাজে জ্বরটা কমে যাবে কুসুম গরম পানিতে। এটা খেয়াল রাখবেন একটু। পরিশেষে এটাই বলি যে আপনারা ভয় পাবেন না, সাহসের সঙ্গে যে কোনো সমস্যা মোকাবেলা করবেন, কোনো সমস্যা হবে না। ডাক্তাররা বা আমরা কিন্তু আছি, আশেপাশেই আছি আপনাদের যে কোনো কাছাকাছি যে ডাক্তার আছে তার শরণাপন্ন হন প্রয়োজনে, কিন্তু ভয় পাবেন না, উল্টাপাল্টা চিকিৎসা করবেন না, তাড়াহুড়ো করতে যেয়ে রোগীর ক্ষতি করবেন না। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ।
বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ মার্কিন ডলারের বিনিময় হার সমন্বয় করেছে। দুটি সংস্থার ঘোষণা অনুযায়ী নতুন আন্তঃব্যাংক ডলার রেট 50 পয়সা বাড়িয়ে 109 টাকা 50 পয়সা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে টাকার মান কমলো আরও এক ধাপ। 1 আগস্ট থেকে নতুন এই রেটে $69 মিলিয়ন বিক্রি হয়েছে। বৈদেশিক রিজার্ভ থেকে বিক্রির ক্ষেত্রে ডলারের দাম 50 পয়সা বাড়িয়ে 109 টাকা 50 পয়সা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে টাকার মান কমলো আরও এক ধাপ। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায় 1 আগস্ট থেকে নতুন এই রেটে $69 মিলিয়ন বিক্রি হয়েছে। এ নিয়ে 2023-24 অর্থ বছরে তৃতীয়বারের মতো টাকার মান কমলো। চলতি বছরের জুলাইয়ে ডলারের রেট ছিল 109 টাকা। গত এক বছরে দেশের টাকার অবমূল্যায়ন হয়েছে 15 টাকা 5 পয়সা। ব্যাংক সূত্র অনুযায়ী 1 বছর আগের ডলারের দাম 95 টাকা 45 পয়সা থেকে হিসাব করলে এই অবমূল্যায়ন প্রায় 16%। কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংক আন্তঃব্যাংক রেটে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে। ডলারের আন্তঃব্যাংক রেট 50 পয়সা বেড়েছে, তাই কেন্দ্রীয় ব্যাংকও রিজার্ভ থেকে ডলার বিক্রির রেট বাড়িয়েছে। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স সোমবার মার্কিন ডলারের বিনিময় হার সমন্বয় করেছে। দুটি সংস্থার ঘোষণা অনুযায়ী নতুন আন্তঃব্যাংক ডলারের রেট নির্ধারণ করা হয়েছে। এদিকে রপ্তানিকারকরা বর্তমানে প্রতি ডলার পাচ্ছেন 108 টাকা 50 পয়সা করে, যেখানে রেমিটেন্সের ক্ষেত্রে ডলার রেট 109 টাকা এবং আমদানি নিষ্পত্তির জন্য লেনদেন চলছে 109 টাকা 50 পয়সা। সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত রেট অনুযায়ী ডলার বিক্রি করছে। সোনালী ব্যাংক ডলার পরিচালনা এবং সময়মতো আমদানি ঋণ পরিশোধের চেষ্টা করছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, চলতি অর্থ বছরের জুলাইয়ে রিজার্ভ থেকে $1.15 বিলিয়ন বিক্রি হয়েছে। 2022-23 অর্থ বছরে রিজার্ভ থেকে বিক্রি হয়েছিল $13.58 বিলিয়ন। এসব কারণে যেখানে গত বছরের জুলাইয়ের শেষে মোট রিজার্ভ ছিল $39.60 বিলিয়ন, তা সোমবার $29.72 বিলিয়ন নেমে এসেছে। তবে এটি পুরনো হিসাব অনুযায়ী। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্দেশিকা অনুসারে কেন্দ্রীয় ব্যাংকের নতুন মোট রিজার্ভ $23.30 বিলিয়ন। এদিকে চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মুদ্রার অবমূল্যায়ন ঘটে। মাত্র একদিনে টাকার মান কমে 2 টাকা 8-5 পয়সা। এদিন বাংলাদেশ ব্যাংক 108 টাকা 85 পয়সা রেটে ডলার লেনদেন করে। এরপর ডলার রেট বাড়িয়ে 109 টাকা করা হয়। ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রকাশ। ভোজ্য তেলের মান নিশ্চিত করতে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ ঘোষণা করে পণ্যের মান নির্ধারণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI। এই সিদ্ধান্ত কার্যকর হয় মঙ্গলবার 1 আগস্ট থেকে। ফলে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ হয়ে যায়। BSTI বলছে, খোলা ভোজ্য তেলে ভিটামিন A সঠিক মাত্রায় থাকে না। ভোজ্য তেলের মান নিশ্চিত করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। খাদিজা নিপার আরেকটি প্রতিবেদন। খোলা ভোজ্য তেলে ভিটামিন A সঠিক মাত্রায় না থাকা ও ভোজ্য তেলের মান নিশ্চিত করতেই সরকার 1 আগস্ট মঙ্গলবার থেকে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের ঘোষণা দেন। নির্দেশনা মেনে বেশিরভাগ দোকানে পাওয়া যাচ্ছে না খোলা সয়াবিন তেল। এদিকে বোতলজাত তেলের দাম খোলা তেলের চেয়ে বেশি হয় অনেকটাই বিপাকে নিম্ন আয়ের মানুষেরা। খোলা তেলের তো দাম কম হিসেবে খাইতাম, ঠিক আছে, বোতল কিনলে তো দাম বেশি লাগতেছে কিনা, তাহলে আমাকে তো ইনকামের রাস্তা কম, প্রতিটা জিনিসের দাম বেশি। খোলা তেলের দাম খাইতাম আমরা দাম কম দিকে। তেলের দাম তো এমনি ঊর্ধ্বমুখী, বুঝছেন। ওখানে এরপরও খোলা তেল থাকতো না, থাকবো বোতল জাতীয় তেল। অনেক কিছু আছে মনোরঞ্জন, যারা নিম্ন মানুষ হেরারও সমস্যা। সরকারে কইতেছে যে চূড়া তেলে মানুষের ক্ষতিকর, মানে সরকারে যদি ক্ষতিকর মনে করে, এটা তো আপনার তো এটা করার কিছু নাই। আমরা পাইলে লোক চলাই, 10 জন লোক চলাই, এটা লাগে খোলা তেল নিতে হয়।
খোলা তেল নিলাম না বোতলে তেল নিলাম পোষা না। খোলা তেল আমরা যার পরিমাণ তা নিতে পারতেছি, কারো 100 গ্রাম লাগতেছে, কারো আধা কেজি লাগতেছে, এরকম। সরকার নির্ধারিত প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 159 এবং বোতলজাত 179 টাকা। দেশে ভোজ্য তেলের 50% বেশি খোলা হিসেবে বিক্রি হয়। দরিদ্র ও হতদরিদ্র মানুষ সাধারণত 50 বা 100 গ্রাম বা এর কিছু কম বেশি পরিমাণ ভোজ্য তেল কিনে থাকে। ফলে এই সিদ্ধান্ত আত্মঘাতী, এরকমটাই বলছেন খুচরা ও পাইকারি তেল বিক্রেতারা। সয়াবিন খোলা তেল বন্ধ করলে হচ্ছে আপনার খুচরা যেই কাস্টমারগুলো, দেখা গেছে একজনের 1 খোয়া তেলের দরকার 250 গ্রাম, তো ওনার জন্য বেশি প্রবলেম হবে। আবার দেখা গেছে একজনের 1/2 কেজি দরকার, তো দেখা গেছে 1/2 কেজি খোলা তেল আপনি কিনতে পারবেন 60 টাকা, 65 টাকা বা 70 টাকা, কিন্তু ইনটেক তেল যখন কিনতে যাবেন তখন 90 টাকা লাগবে। সেক্ষেত্রে খুচরা যেই কাস্টমারগুলো ওইগুলো বেশি সমস্যা হয়। খোলা তেল বিক্রি করলে আপনি মনে করেন যে অনেকজনের টাকা আছে 10 টাকার তেল চাই, 20 টাকার তেল চাই, এটা কিভাবে দিব আমরা? এখন আপনার অনেক গরিব মানুষ আছে, রিক্সা চালা আইয়া এরা 10 টাকার তেল তো 20 টাকার তেল চাই খোলা তেল, এটা তো বন্ধ করে দিলে সমস্যা হবে। ক্রেতা যারা নিত 5 লিটার খোলা সয়াবিনের দাম আসছিল 790 টাকা, আর ইনটেকটার দাম হচ্ছে 870 টাকা, প্রায় 100 টাকা মতো ডিফারেন্স। আমাদের কাছে কত মাল পড়ে আছে, তো এগুলো অঞ্চলে একদম সম্পূর্ণভাবে অফ আছে। যারা বড় বড় যারা মাল কিনতে আসতো, যারা 1 গ্রাম বা বেশি করে মাল কিনতো, ওরা এখন আর আসতেছে না। অনেকদিন থেকে শুনতেছি বন্ধ, তো আসলে সরকার যদি সিদ্ধান্ত সঠিকভাবে নেয় তো সেটা আসলে যারা গ্রাহক আছে, ছোটো ছোটো গ্রাহক, ওদের জন্য একটু সমস্যা হবে। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের বন্ধ হয়ে গেলে আমাদের যে কোনো পণ্যে আমরা বিক্রি করবো, তেল না হলে বোতলজাত বেচবো। খুচরা তেলটা আমরা বিক্রি করি। এখানে ঢাকা শহর গরিব নিম্নবর্তের মানুষ 20 টাকা, 30 টাকা, 50 টাকার তেল দৈনিক কিনে আর কি। তাইলে দেখা গেছে যদি প্যাকেট করে তাহলে তাদের খুবই অসুবিধা হয়ে যাবে। সেটা আমরা প্যাকেট বেচলে ছোটোখাটো কাস্টমারে দিতে পারবো না। তবে সাধারণ মানুষের অভিযোগ, বিশ্ববাজারে তেলের দাম বাড়ার প্রভাব দেশের বাজারে পড়লেও দাম কমার কোনো সুফল পায় না ক্রেতারা। শীঘ্রই তেলের দাম কমে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। স্বদেশ সংবাদ। বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছ শিকারে যাওয়া 10টি ফিশিং ট্রলার ডুবে গেছে। এতে অন্তত 30 জন জেলে নিখোঁজ রয়েছেন। ওইসব ট্রলারের 40 জেলে অন্য ট্রলারের সাহায্যে জীবিত উদ্ধার হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার 1 আগস্ট সকালে এই ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগরে ট্রলার পাঠানো হয়েছে। রুবেল প্রভার টেক্সট রিপোর্ট। বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছ শিকারে যাওয়া 10টি ফিশিং ট্রলার ডুবে গেছে। এতে অন্তত 30 জন জেলে নিখোঁজ রয়েছেন। ওইসব ট্রলারের 40 জেলে অন্য ট্রলারের সাহায্যে জীবিত উদ্ধার হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়ার বরখোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম। ডুবে যাওয়া ট্রলারগুলো হল বরখোপ ইউনিয়নের অমজাখালী এলাকার মোক্তার আহমেদের মালিকানাধীন ফিশিং ট্রলার। ওই ট্রলারে থাকা 10 জেলেকে উদ্ধার করা হয়েছে, তবে ট্রলার নিখোঁজ। শাহাবুদ্দিনের মালিকানাধীন ফিশিং ট্রলার ডুবি, ট্রলারে থাকা 8 জেলে জীবিত উদ্ধার। দেলোয়ার হোসেন ভুট্টোর মালিকানাধীন ফিশিং ট্রলার ডুবি, 12 জেলের মধ্যে 10 জেলে জীবিত উদ্ধার। ট্রলার সহ 2 জেলে নিখোঁজ। আনোয়ার হোসেনের মালিকানাধীন ফিশিং ট্রলার সহ 8 জেলে নিখোঁজ। খোরশেদ আলমের মালিকানাধীন ফিশিং ট্রলার সহ 10 জেলে নিখোঁজ। উত্তর ধুরুং ইউনিয়নের মিয়ারাকাটা এলাকায় আব্দুল আল নোমানের মালিকানাধীন ফিশিং ট্রলার ডুবে নিখোঁজ, তবে 10 জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া সাগরে মাছ ধরতে যাওয়া অনেক মাছ ধরার ট্রলার এখনও উপকূলে ফিরে আসেনি বলে জানিয়েছে কুতুবদিয়া উপজেলা মৎস্য অফিস। বরখোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, কুতুবদিয়া উপকূলের শত শত ট্রলার সোমবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে রওনা হয়। একদিন পর মঙ্গলবার সকালে সাগরে নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়া শুরু হলে প্রবল বাতাসে সাগরে কুতুবদিয়া উপকূলের 10টির অধিক ফিশিং ট্রলার ডুবে যায়। এসব ট্রলারের 40 জেলে উদ্ধার হলেও এখনও 30 জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য সাগরে ট্রলার পাঠানো হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
রুমি প্রভা, সংবাদ প্রকাশ। আন্তর্জাতিক। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ প্রতিনিয়ত নতুন নতুন মোড় নিচ্ছে। রাশিয়ার একপেশে যুদ্ধ ইউক্রেন যে এখনো প্রতিহত করে আসছে, এটাই অনেক দেশের কাছে বড় বিষয়। যুদ্ধ বন্ধ, ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে সৌদি আরব একটি শীর্ষ সম্মেলনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে কিয়েভ। তাদের বিশ্বাস, এই সম্মেলন থেকে বিশ্ব নেতারা যুদ্ধের অবসানে যৌথ নীতিতে সই করবেন। একটি ডেস্ক রিপোর্ট। ইউক্রেনের শান্তির পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব একটি শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে কিয়েভ। তারা জানিয়েছে বেশ কয়েকটি দেশের কর্মকর্তারা সৌদি আরবের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। সোমবার 31 জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। যদিও শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিয়ে সৌদি আরব থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও এ নিয়ে মন্তব্য করেননি। জেলেনস্কির চিফ অফ স্টাফ এন্ড্রি ইয়ারমাক রোববার বলেছেন, বেশ কয়েকটি দেশের কর্মকর্তারা সৌদি আরবের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন, তবে কখন বা কোন শহরে বৈঠকটি অনুষ্ঠিত হবে তা বলেননি। সম্মেলন নিয়ে প্রথম প্রতিবেদন করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল। তারা বলেছিল সম্মেলনটি 5 ও 6 আগস্ট জেদ্দা শহরে অনুষ্ঠিত হবে। প্রায় 30টি দেশ এতে অংশ নেবে। চলতি বছরের শেষের দিকে একটি শান্তি শীর্ষ সম্মেলন হতে পারে বলে আশা করছেন ইউক্রেনীয় এবং পশ্চিমা কর্মকর্তারা। তাদের বিশ্বাস, এই সম্মেলন থেকেই বিশ্ব নেতারা যুদ্ধের অবসানে যৌথ নীতিতে সই করবেন। ইয়ারমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেনের শান্তি স্থাপন নিয়ে আলোচনা হবে। এখানে 10টি মৌলিক পয়েন্ট রয়েছে। এগুলোর বাস্তবায়ন কেবল ইউক্রেনের জন্য শান্তি নিশ্চিত করবে না, বরং বিশ্বে ভবিষ্যৎ সংঘাত মোকাবিলার পরিস্থিতিও তৈরি করবে। এর আগে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার, রুশ সেনা প্রত্যাহার, বন্দী মুক্তি, আগ্রাসনের জন্য দায়ীদের জন্য একটি ট্রাইব্যুনাল গঠন এবং ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি সহ 10 দফা শান্তি প্রস্তাব দিয়েছিল কিয়েভ। ইয়ারমাক বলেন, ইউক্রেনের শান্তি পরিকল্পনাকে ভিত্তি হিসেবে নেওয়া উচিত, কারণ যুদ্ধ আমাদের মাটিতেই সংঘটিত হচ্ছে। 10টি পয়েন্ট নিয়ে সাপ্তাহিক ভিত্তিতে 50টির বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করা। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। খেলার খবর। 2023 আইসিসি ছেলেদের ক্রিকেট বিশ্বকাপে জিতবে বাংলাদেশ। এই স্বপ্ন দেখার কারণ একটাই, বাংলাদেশের সাম্প্রতিক ওয়ানডে পারফরমেন্স। এমনটাই মনে করেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। বিস্তারিত কাজী বাপ্পুর প্রতিবেদন। দুয়ারে করা নাড়ছে বিশ্বকাপ, তার আগে রয়েছে এশিয়া কাপ। এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ সাকিব, তামিম, মুশফিকদের। তাই শেষ বিশ্বকাপটা রাঙিয়ে রাখতে চান তারা। খেলোয়াড়দের মতো এই দুই আসর নিয়ে টাইগার সমর্থকরাও দেখছেন নিজ দলের ভালো কিছু করার। অন্য সবার মতো ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমও বলছেন, বিশ্বকাপে বাংলাদেশ এবার ভালো পারফর্ম করবে। ভারত ফাইনাল খেলতে পারবে কিনা কিংবা ইংল্যান্ড ফাইনাল খেলতে পারবে কিনা, সেটা ইতিবাচক জবাব দিতে গেলে যতটা যুক্তি দিয়ে বলা যায় বাংলাদেশ ক্ষেত্রে সেটা বলার সুযোগ নেই। কিন্তু যদি রিয়েলিস্টিক্যালি আমরা বলি, কাগজে কলমের হিসাবটা নিয়ে বলি, সেইখানে হয়তো অতটা জোর দিয়ে বলার মতো সুযোগ নেই। বাট এই কথা সত্যি যে এমন একটা দল, যে দলে যথেষ্ট শক্তি আছে, দলটা হয়তো বিশ্বের সেরা দল না, কিন্তু যথেষ্ট শক্তি আছে। এমন একটা দল যদি একটা দলবদ্ধভাবে খেলে এবং তাদের ফর্ম যদি ভালো থাকে এবং তারা খুব ইতিবাচক মানসিকতা নিয়ে খেলে, তাহলে 1983 সালে যেমন ভারত জিতেছিল বিশ্বকাপ, কিংবা 96-তে শ্রীলঙ্কা, যদি তারা তখনকার সেরা দল ছিল না, সেরকম ঘটনা ঘটলে মানে খুব অবাক হওয়ার কিছু নেই। এক্সপেকটেশনটা ঠিক রাখাটা জরুরি। আমাদের দল, আমরা ক্যাপ্টেনকে বলতে শুনেছি এবং দলের খেলোয়াড়দেরকে বলতে শুনেছি যে এবার তারা খুব ভালো কিছু প্রত্যাশা করছে, এবং সেটা ডেফিনেটলি থাকা উচিত, এবং সেই প্রত্যাশাটাই তাদেরকে হয়তো খুব ভালো খেলতে সাহায্য করবে।
বাট ওরা যদি সেটা পারে খুব ভালো, সেটা যদি না পারে তাদের সেরা খেলাটা খেলতে পারে, আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হব। 7 নম্বর পজিশনটায় কে খেলবে চলছে নানা আলোচনা। অনেকের মতে ফিরিয়ে আনা হোক মাহমুদুল্লাহ রিয়াদকে। নাজমুল আবেদিন ফাহিমও চান তেমনটাই, তবে বিবেচনায় রাখতে হবে তার ফিটনেসও। 55 কিংবা 60 রান দরকার, 10টা ওভার বাকি আছে, কোন ব্যাটসম্যান গেলে আমি সবচেয়ে কমফোর্টেবল ফিল করবো? আমি বলবো রিয়াদ। 2-3টে কারণে। একটা হচ্ছে যে এরকম একটা প্রেশার সিচুয়েশনে যারা নতুন তারা কেউ খেয়ে হারিয়ে ফেলতে পারে, কিন্তু অনেক ভালো খেললেও খেয়ে হারিয়ে ফেলতে পারে। কিন্তু রিয়াদের সুবিধা হচ্ছে যে রিয়াদ এরকম সিচুয়েশনে অনেক পড়েছে। রিয়াদ বিশ্বকাপে ওর খেলার যে অভিজ্ঞতা, বিশ্বকাপে পারফরমেন্সের যে ব্যাপারগুলো, এবং আমার ধারণা যে বিশ্বকাপে যে ধরনের উইকেটে খেলা হয় এই ধরনের উইকেটে ও ভালো খেলে, সেটা কারণেও ওর রেকর্ড খুব রিচ। আমি নিজে কমফোর্টেবল ফিল করবো যদি রিয়াদ থাকে, কিন্তু তার পাশাপাশি রিয়াদ কতটুকু বোলিং করতে পারবে, ওর ফিল্ডিং কেমন হবে, সেই বিষয়গুলো আলাদা একটা ব্যাপার আছে, সেই প্রশ্নটা আসবে। কিন্তু কারণ একজন আফিফ কিংবা একজন শামীম পাটোয়ারি যে স্পিডে ফিল্ডিং করতে পারবে, ফিল্ডার হিসেবে যে কন্ট্রিবিউশনটা দিতে পারবে, সেটা হয়তো রিয়াদ পারবে কিনা সে প্রশ্ন আসবে। পুরোপুরি ফিট নয় তামিম ইকবাল খান। যদি ইনজুরির কারণে ছিটকে যান তিনি, তাহলে তার জায়গা কে নেবেন? বাংলাদেশের এই ক্রিকেট বিশ্লেষকের মতে তামিমের জায়গা নিতে পারে আরেক তামিম। যে চোখে পড়েছে সে হচ্ছে তামিম। আন্ডার-19 থেকে উঠে আসে এই ছেলেটা, এমার্জিং কাপে খুব ভালো খেলেছে এবং তার আগেও ভালো খেলেছে, এবং ওর খেলার মধ্যে একটা কনসিস্টেন্সি আছে, এবং অ্যাজ এ কোচ আমার মনে হয় যে ওর নিজে খেলাটা ধরতে পেরেছে, কীভাবে খেলবে জিনিসটা সে বোঝে। যে কোনো সিচুয়েশনে ও নিজের খেলাটা খেলতে পারবে, ও কমফোর্টেবল ফিল করবে, এই ব্যাপারগুলো আমার মনে হয়। এবং এই জন্য মনে হয় ইনকেস যদি তামিম দলে না থাকে, আমরা ওর উপর বোধহয় ভরসা করতে পারি। এমনকি তামিম যদি দলে থাকেও আমরা যদি তৃতীয় একজন ওপেনারের দিকে তাকাই, সেক্ষেত্রে বোধহয় আমরা তার দিকে তাকাতে পারি। বিশ্বকাপে মাশরাফি দলের মেন্টর হিসেবে থাকলে ভালোও হতে পারে, কিংবা হিতের বিপরীত হতে পারে, এমনটাই জানান তিনি। যদি দলের সাথে থাকে ডেফিনেটলি একটা ইতিবাচক ইম্প্যাক্ট থাকবে, এই কারণে যে মাশরাফি খুব ভালো একজন মেন্টর। কারণ ও যখন দলের অধিনায়ক ছিল ওই সময়টায় ওর আন্ডারে যেসব খেলোয়াড়রা খেলেছিল তারা খুব কমফোর্টেবল ছিল, এবং তারা যেন কমফোর্টেবল থাকতে পারে সেই বিষয়টা মাশরাফি কিন্তু নিশ্চিত করেছে। কারণ এটা উপলব্ধি করে যে খেলোয়াড়রা কমফোর্টেবল থাকলে তারা তাদের সেরা খেলাটা খেলতে পারবে। বাট অন দি আদার হ্যান্ড যেটা হয় যে এখন আমাদের এই দলে 2জন কিংবা 3জন অত্যন্ত সিনিয়র প্লেয়ার আছে, কিন্তু তামিম নিজেও 15-16 বছর ধরে খেলছে, ও অধিনায়ক, ও নিজেও একজন মেন্টর, কিন্তু ও জানে কি একজন খেলোয়াড়ের কাছ থেকে কীভাবে খেলাটা আদায় করে নিতে হয়। সো মেন্টরশিপের থাকলে কোনো অসুবিধা নেই, বাট এটাও খুব জরুরি যে দলে যারা মূল স্টেক হোল্ডার, অধিনায়ক এবং কোচ, সবচেয়ে প্রথমে যারা আসে তাদের আন্ডারস্ট্যান্ডিং খুব জরুরি। তারা যে সিদ্ধান্তটা নেবে, তারা 2জন যদি এক হয়ে সিদ্ধান্ত নিতে পারে, তাহলে দেয়ার নাথিং রং। যদি এখন একজন মেন্টরে নেওয়া হয়, এখানে কোচ যদি মনে করেন আমার মেন্টর দরকার নেই, ক্যাপ্টেন যদি মনে করেন মেন্টর দরকার আছে, সেটাও কিন্তু এক জায়গায় আসতে পারলো না। কিন্তু সো ওইসব জায়গায় একসাথে এক জায়গায় আসতে পারাটা খুব জরুরি। কিন্তু আমরা যদি বাইরে থেকে কোনো কিছু চাপিয়ে দিই, সেটা যদি 2জন একসাথে গ্রহণ না করে, সেক্ষেত্রে এটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। কাজী পাপ্পু, সংবাদ প্রকাশ। সবশেষ বিনোদন। সিনেমা নিয়ে আলোচনায় না থাকলেও বিভিন্ন বক্তব্যের জন্য বেশ আলোচনায় থাকেন ঢাকায় সিনেমার নায়ক জায়েদ খান। জায়েদ ভক্তদের নানা রকম মন্তব্যের পাশাপাশি অনেক সাধারণ মানুষ তার ছবি নিজের পেজে আপ করে অনেক হাস্যরস করে থাকেন। এবার ফেসবুকে জায়েদকে নিয়ে মন্তব্য করলেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তবে শাওনের মন্তব্যকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। সামিয়া মিন্দের প্রতিবেদন। ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান আলোচনা থেকে সমালোচনায় বেশি থাকেন। দেশ কিংবা দেশের বাইরে প্রায়ই খবরের শিরোনামে তিনি থাকেন। 30 জুলাই ছিল জায়েদ খানের জন্মদিন। বিশেষ এই দিনটিতে শোবিজ তারকা সহ অনেকেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এর মধ্যে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের দেওয়া ফেসবুক স্ট্যাটাস নজর কাড়ে নেটিজেনদের। এক ফেসবুক পোস্টে শাওন বলেন, শুভ জন্মদিন জায়েদ খান, তোমার সরলতাই তোমার সম্পদ। শুধু তাই নয়, শাওন জায়েদকে সতর্কও করেছেন। অভিনেত্রী বলেছেন, তবে সেই সরলতা যেন বোকামিতে রূপ না নিতে পারে সেই সীমারেখাটা টানা দরকার।
জায়েদ খান যতটুকু প্রতিভাবান ততটুকু নিয়েই যেন আলোচনা হয়, এজন্য শুভকামনাও জানিয়েছেন মেহের আফরোজ শাওন। জায়েদের উদ্দেশ্যে তিনি বলেন, কত বেশি বলবে তা ভাবার চেয়ে কখন চুপ করে শুধু শুনবে সেটা বুঝতে পারা তোমার জন্য খুব প্রয়োজন। তোমার যতটুকু প্রতিভা আছে তা পরিপূর্ণতা পাক এবং শুধু সেটা নিয়েই আলোচনা হোক, এই শুভকামনা। অনেক ভালো থেকো। শাওন আরও বলেন, এটা মজা করার জন্য দেওয়া পোস্ট না। আমি সচেতনভাবে আমার স্নেহের একজনকে আমার ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। আপনাদের অনেকের কারণে অকারণে হাসি আসতেই পারে, কিন্তু হাহা রিয়াকশন দেওয়া কেউ আমার বন্ধু তালিকায় থাকলে সেই হাস্যমুখী ব্যক্তিকে তালিকা থেকে বাতিল করে দেওয়া হবে। শুভ আনফ্রেন্ডিং। সম্প্রতি বিদেশের 40 জন ব্যক্তিকে দ্য হিউম্যানিটেরিয়ান প্লাটিনাম লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে বাংলাদেশ থেকে এই সম্মাননা পেয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। পুরস্কার পেয়ে জায়েদ খান ইংরেজিতে বলেন, আমার মনে হয় বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ আমাকে নিয়ে ঈর্ষান্বিত করেন। অনেক সাংবাদিক এবং চলচ্চিত্রের ব্যক্তিরা আমাকে শুভকামনা জানিয়েছেন। আমি অ্যাওয়ার্ড পাওয়াতে তারা খুশি, তবে তার মধ্যে কিছু মানুষ আছে যারা আমি অ্যাওয়ার্ড পাওয়াতে খুশি নন। All over in the country, few of journalists, few of people is not the happy for the award. এমন মন্তব্যে ফের আলোচনায় জায়েদ খান। হয়তো এমন মন্তব্য না করার জন্য জায়েদকে সতর্ক করেছেন শাওন। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।